সোমস ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন যারা ক্লাস 11 এর সায়েন্স নিয়ে পড়ছো বা নিট এবং জয়েন্টের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাও, এই ভিডিওটি কেবলমাত্র তাদের জন্য। এই চ্যানেলে নিট এবং জয়েন্টের সমস্ত রকম ডাউট ক্লিয়ারিং ক্লাস, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, কিভাবে কোশ্চেন আনসার সলভ করতে হয়, সমস্ত রকম ট্রিক্স এখানে শেখানো হবে। প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে, স্পেশালি কেমিস্ট্রি বিষয়ক নিট এবং জয়েন্টের জন্য। তো সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের ওই বুক ভরা ভালোবাসার কিঞ্চিত পরিমাণ যদি আমাদের সঙ্গে শেয়ার করো, তাহলে আমরা অনুপ্রাণিত হয়ে পরবর্তী ভিডিও করার জন্য একটা উৎসাহ পাবো। তো যাই হোক, আজকের আলোচনা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রির এমন একটা পার্ট যে পার্টটায় ম্যাক্সিমাম স্টুডেন্টেরই একটু সমস্যা হয়, একটু কঠিন লাগে। তো ব্যাপারটা হচ্ছে আগে আমাদের তাহলে জানতে হবে অর্গানিক কেমিস্ট্রি কঠিন কেন লাগে। এক, 2 নম্বর পয়েন্ট হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি কেন পড়বো, অর্গানিক কেমিস্ট্রি পড়ে আমাদের লাভটা কি হবে, এর ব্যবহারটা কোথায়, এই অর্গানিক কেমিস্ট্রির বিক্রিয়াগুলো অ্যাকচুয়ালি কি করে হয়। দেখো, একটা কথা সবসময় মাথায় রাখবে, আমাদের মনে করো ক্লাস 11-এ জয়েন্ট নিট প্লাস WBCSSC তে টোটাল মনে করো বইতে 500টা বিক্রিয়া রয়েছে। এবার এই 500টা বিক্রিয়াকে যারা 500টা বিক্রিয়ার মতো করতে যাবে তারা কিন্তু অর্গানিক কেমিস্ট্রি কোনোদিনও শিখতে পারবে না। তাহলে ব্যাপারটা হচ্ছে পড়ার, দেখো ব্যাপারটা হচ্ছে ডিফিকাল্ট জিনিসটাকে তোমাকে নিজের মতো করে বুঝে, নিজের মতো করে নোট ডাউন করে, নিজের মতো করে পড়তে হবে, এটাই হচ্ছে আসল কথা। তো আমাদের ফার্স্ট যেটা করতে হবে যে অর্গানিক কেমিস্ট্রি আমাদের 500টা যে বিক্রিয়া রয়েছে সেই 500টা বিক্রিয়াকে 50টা বিক্রিয়াতে আগে কনভার্ট করতে হবে। স্যার এটা কি করে করবো, এটা কিভাবে পসিবল, 500 বিক্রিয়াকে 50টা বিক্রিয়াতে কি করে করবো, এটাই তো টেকনিক অর্গানিক কেমিস্ট্রিতে। অর্গানিক কেমিস্ট্রির এটাই হচ্ছে মজা, তোমাকে ওই 500টা বিক্রিয়াকে 50টা বিক্রিয়াতে কনভার্ট করা শিখতে হবে। কি করো, দেখো টোটাল মনে করো 4 প্রকার অর্গানিক কেমিস্ট্রিতে বিক্রিয়া আছে। এবার ওই 4 প্রকার বিক্রিয়ায় 400 রকম ভাবে সাজানো রয়েছে। ওই তাহলে 400 রকম ভাবে, ওই 400 রকমের থেকে তোমাকে 4 প্রকার বিক্রিয়াতে কনভার্ট করে নিয়ে আসতে হবে। SN2 বিক্রিয়া, SN1 বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়াগুলোই তো বারবার রিপিটেশন হয়েছে। তাহলে তোমাকে যেটা করতে হবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে এক জায়গায় করতে হবে, নোট ডাউন করতে হবে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে এক জায়গায় করতে হবে, নোট ডাউন করতে হবে। রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়াগুলোকে নোট ডাউন। তাহলে এই আলাদা আলাদা ভাবে যখন আমরা একটা জিনিস নোট ডাউন করব, তখন কিন্তু আমাদের ওই 500 বিক্রিয়া পড়া লাগবে না, আমরা 50টা বিক্রিয়া পড়বো, আমাদের 500 বিক্রিয়া কভার হবে। এটাই অর্গানিক কেমিস্ট্রির মূল মন্ত্র, আর এটাই আমি তোমাদের শেখাবো। যদি তোমরা চ্যানেলটাকে বিশ্বাস করো, ভালোবাসো, আমাদের সাথে থাকো, তাহলে আমরা প্রতিনিয়ত ভিডিও তোমাদের সামনে হাজির করে দেবো, পৌঁছে দেবো। তো তার জন্য আগে যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের ধৈর্য আর আমাদের প্রতি বিশ্বাস। দেখো, তো অর্গানিক কেমিস্ট্রিতে আগে আমাদের অর্গানিক কম্পাউন্ড গুলো কি, আচ্ছা আগে জানি আমরা যে অর্গানিক মানে জৈব রসায়নটা কি। দেখো, রসায়নের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে মেইন ভাগ হচ্ছে 3টে: ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। তাহলে অর্গানিক কেমিস্ট্রি মানে জৈব রসায়নটা কি, রসায়নের যে শাখায় কেবলমাত্র জৈব যৌগগুলো নিয়ে আলোচনা করা হবে, জৈব যৌগগুলোর ব্যবহার, ওগুলোর নোমেনক্লেচার মানে নামকরণ, ওইগুলোর কিভাবে বিক্রিয়া করবে, এই সমস্ত ডেটা বা এই সমস্ত জিনিস নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে জৈব রসায়ন। এবার এই জৈব রসায়ন করতে গেলে আমাদের জৈব যৌগ সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এবার অনেকে মনে করবে যে জৈব যৌগটা কি, অ্যাকচুয়ালি যৌগ তো পৃথিবীতে অনেক আছে, জৈব যৌগটা কি সেটাই মেইনলি আমরা আজকে আলোচনা করব। দেখো, অজৈব যৌগ, জৈব যৌগ, এই দুটোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণ ডিফারেন্ট। আমরা অজৈব যৌগ সম্পর্কে অনেকেই জানি, কিন্তু জৈব যৌগের মেইন উপাদান কারা, জৈব যৌগের অ্যাকচুয়ালি ব্যবহারটা কোথায়, খায় দেয় না, মাথায় দেয় না, কোথায় ব্যবহার করে, অ্যাকচুয়ালি এটাই আমরা জানি না, এটাই আমরা এখানে শেখাবো। তো আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ অর্গানিক কেমিস্ট্রি। এটা কি, তো প্রথম যে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে, তো তিনি বলেছিলেন কি, তিনি বলেছিলেন যে পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণী, তো উদ্ভিদ মানে সেটা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই 3 প্রকার মৌল দিয়ে তৈরি। এখনো কিন্তু অর্গানিক কেমিস্ট্রির অর্গানিক মলিকিউলস বা অণুগুলো বা যৌগগুলো এখনো কিন্তু আবিষ্কার হয়নি, সবে আবিষ্কারের দিকে আস্তে আস্তে যাওয়া হচ্ছে। তার মধ্যে প্রথম বিজ্ঞানী হচ্ছে ল্যাভয়েসিয়ে। তিনি কি বললেন এসে, যে উদ্ভিদগুলো কি দিয়ে তৈরি, অ্যাকচুয়ালি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই 3টে মৌল দিয়ে তৈরি। বলেন প্রাণীগুলো কি দিয়ে তৈরি, বলছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো আছে, তা সত্ত্বেও ফসফরাস, নাইট্রোজেন, সালফার এবং এক্স, এখানে এক্স মানে কিন্তু হ্যালোজেন,
ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে প্রাণীদের দেহে এই মৌলগুলো থাকবে, উদ্ভিদের দেহে এই মৌলগুলো থাকবে। নেক্সট শিলে আসলেন, তিনি এসে বললেন কি যে জৈব যৌগ তো এখনো আবিষ্কার হয়নি, তবে তিনি দুটো তিনটে কাজ করে গেছিলেন। কি কাজ করলেন বা কি আবিষ্কার করলেন? তিনি আপেলের মধ্যে একটা জৈব যৌগের সন্ধান পেয়েছিলেন, কিন্তু সেই যৌগটার নাম যে কি হবে সেটা তো তিনি জানতেন না। তিনি এসে বললেন আপেলের মধ্যে একটা অ্যাসিড পাওয়া গেছে, সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। আঙুর এবং তেঁতুলের মধ্যে একটা অ্যাসিড পাওয়া গেছে, সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। আচ্ছা এবার বলো তো, এই ম্যালিক অ্যাসিড এবং টার্টারিক অ্যাসিড এর মধ্যে কি আছে? এর মধ্যে কিন্তু জৈব যৌগ আছে। এই অ্যাসিড গুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা জৈব যৌগ, কিন্তু তখন আমরা নাম জানি না, তিনিও জানেন না, তাই বলে যেতে পারেননি যে অ্যাকচুয়ালি ওগুলো কি। তারপরে বার্জেলিয়াসের একটা প্রাণ শক্তি মতবাদ। তিনি এসে কি বলছেন যে জৈব যৌগগুলো একমাত্র সেখানেই তৈরি হবে যেখানে একটা ভাইটাল ফোর্স রয়েছে। এটা আবার কি জিনিস? ভাইটাল ফোর্স মানে একটা মহাজাগতিক একটা শক্তি। তো এই ভাইটাল ফোর্স কোথায় রয়েছে? বলছে যেখানে প্রাণ শক্তি আছে। প্রাণ শক্তি মানে কি? এবার প্রাণ বলতে কোথায়? উদ্ভিদ এবং প্রাণী। তাহলে উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে প্রাণ শক্তি আছে, আর ওই উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে ওই ভাইটাল শক্তি আছে, আর ওই ভাইটাল শক্তি থেকেই জৈব যৌগগুলো নাকি তৈরি হয়। তাহলে এবার তুমি কি বলবে যে জৈব যৌগগুলো অ্যাকচুয়ালি তাহলে কোথা থেকে তৈরি হচ্ছে? উদ্ভিদ এবং প্রাণী। তো এটাই হচ্ছে প্রাণ শক্তি মতবাদ, যে জৈব যৌগগুলো কেবলমাত্র উদ্ভিদ এবং প্রাণী থেকে পাওয়া যায়। তুমি ল্যাবে বা ল্যাবরেটরিতে কৃত্রিম ভাবে জৈব যৌগ তৈরি করতে পারবে না। এটা কে বললেন? আমাদের বার্জেলিয়াস। এইবার তিনি কি বললেন? সজীব বস্তু থেকে সর্বদা জৈব যৌগ, অর্থাৎ যাদের মধ্যে প্রাণ আছে, যারা অ্যাক্টিভ, তাদের থেকেই জৈব যৌগ তৈরি হবে, মানে অর্গানিক কম্পাউন্ড। আর নির্জীব বস্তু, যাদের মধ্যে প্রাণ নেই, তাদের থেকেই অজৈব যৌগ তৈরি হবে। কিন্তু 1828 সালে বিজ্ঞানী ভোলহার তিনি এসে এই বার্জেলিয়াসের মতবাদটাকে একদম পুরো নষ্ট করে দিয়ে একদম পুরো ভুল প্রমাণিত করলেন। তিনি কি করলেন? তিনি একটা অজৈব যৌগ, দেখেন ফার্স্টেই কিন্তু এই অজৈব যৌগ মানে অ্যামোনিয়াম সায়ানাইডটা কিন্তু নেইনি, এর আগে আরো অনেক অজৈব যৌগ নিয়েছিলেন। তো সেখান থেকে তিনি অনেক চেষ্টা করেছিলেন জৈব যৌগ, কিন্তু সেখান থেকে হয়নি। লাস্ট অ্যামোনিয়াম সায়ানাইড একটা অজৈব যৌগ, এটাকে তাপ দিয়ে প্রথম ল্যাবরেটরিতে ইউরিয়ার মতো প্রথম জৈব যৌগ তৈরি করলেন। তো ইউরিয়া কিন্তু ফার্স্ট ল্যাবরেটরিতে প্রিপেয়ার্ড জৈব যৌগ। এর আগে কিন্তু বিজ্ঞানীদের বা যারা এসেছেন তাদের কিন্তু ধারণা একটাই ছিল, প্রাণ শক্তি সাহায্য ছাড়া জৈব যৌগ কোনোভাবে তৈরি করা সম্ভব নয়। কিন্তু ভোলার এসে এই পুরো ধারণাটাকে মিথ্যা প্রমাণিত করে দিলেন। তার ঠিক কয়েক বছর পরে দেখো 1835 সালে বিজ্ঞানী কোলবে তিনি কি করলেন? তিনি অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলেন ল্যাবরেটরিতে। অনেকে আবার মূত্র থেকে ইউরিয়া তৈরি করেছিল। তো এই যে জিনিসগুলো যখনই কোলবে 1835 সালে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলেন, তখন থেকেই বিজ্ঞানী মহল বা অন্য আরো যারা রয়েছেন তারা কিন্তু বিশ্বাস করতে লাগলো যে না, জৈব যৌগও কিন্তু ল্যাবরেটরিতে তৈরি করা যায়। কেবলমাত্র যে প্রাণ শক্তির সাহায্য ছাড়া জৈব যৌগ তৈরি করা যাবে না, এটা কিন্তু ভুল। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো এর পরের থেকে আস্তে আস্তে ল্যাবরেটরিতে জৈব যৌগগুলো তৈরি হতে লাগলো। তৈরি হতে 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 এখনকার পৃথিবীতে প্রায় 80 থেকে 90 লক্ষ জৈব যৌগের সন্ধান পাওয়া গেছে। আর যেখানে অজৈব যৌগ সেখানে মাত্র 10 থেকে 20 লাখের মতো সন্ধান পাওয়া গেছে। এইবার আমরা যেটা চলে আসবো যে এই যে জৈব যৌগ নিয়ে আলোচনা করলাম, এগুলো কি? তো এটা জানার আগে আমাদের জানতে হবে হাইড্রোকার্বন। আচ্ছা দেখো, এইটার মধ্যে কিন্তু দুটো নাম লুকিয়ে আছে। হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন আর কার্বন, এই দুটোকে একটু আলাদা করো। হাইড্রোকার্বনটাকে হাইড্রোজেন এবং কার্বন, অর্থাৎ কিছু কিছু যৌগ আছে যে যৌগগুলো কার্বন এবং হাইড্রোজেন দ্বারা তৈরি, সেই সমস্ত যৌগকে আমরা বলবো হচ্ছে হাইড্রোকার্বন। আচ্ছা, এবার অনেকের মতবাদ যে তাহলে যারা হাইড্রোকার্বন এরাও কি জৈব যৌগ? হ্যাঁ, এরাও জৈব যৌগ, কিন্তু এই জৈব যৌগগুলোর স্পেশাল নাম হচ্ছে হাইড্রোকার্বন, যেহেতু ওই জৈব যৌগগুলোর মেইন উপাদান হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। গেল। তাহলে জৈব যৌগ কারা? বলছে জৈব যৌগের মেইন উপাদান, প্রধান উপাদান হিসেবে কার্বন এবং হাইড্রোজেন থাকতেই হবে। আর অমেইন উপাদান হিসেবে কি কি থাকবে? ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন এবং সালফার। এগুলো অপ্রধান উপাদান। কারণ দেখো, এই উপাদানগুলো যদি না থাকে তখন শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকলে নাম হবে হাইড্রোকার্বন। আর সেই হাইড্রোকার্বনের সঙ্গে যদি
PONS এইগুলো যদি যুক্ত হয় তখন সেই হাইড্রোকার্বনটাই হয়ে যাবে জৈব যৌগ। তাহলে দেখো এখানে একটু হালকা একটু স্লাইসলি একটু ডিফারেন্স আছে। আমাদের পুরো ডিটেলসে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেতে হবে, কারণ তোমরা নিট বা জেই এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি ক্র্যাক করতে হয় তাহলে কিন্তু তোমার বেসিক বা ভিতটা কিন্তু মজবুত থাকতে হবে। ঘরের ভিত যদি শক্ত থাকে তাহলে তুমি এরপরে একতলা দুতলা তুমি সবকিছু দিতে পারবে, কিন্তু যদি ভিত যদি নরম থাকে তাহলে তুমি কোনো তলায় দিতে পারবে না। তো যাই হোক, এইবার কথা হচ্ছে এই যে একটা কথা বললাম জৈব যৌগের প্রধান উপাদান কার্বন এবং হাইড্রোজেন, কিন্তু সবাই তো আর পৃথিবীতে এই রুলটা তো মেনটেন করে চলবে না, কিছু তো ব্যতিক্রম এক্সেপশনাল তো থাকে। এটা মানুষের মধ্যেও রয়েছে, আবার জৈব যৌগের মধ্যেও থাকবে, এক্সেপশনাল থাকবে। কিরকম? কার্বন ও হাইড্রোজেন আছে কিন্তু জৈব যৌগ নয়, এগুলো ব্যতিক্রম। কিরকম দেখো, H2 কার্বনিক অ্যাসিড H2CO3, অ্যামোনিয়াম সায়ানেট, সোডিয়াম বাইকার্বনেট খাবার সোডা যেটা, তবে এর মধ্যে কার্বন রয়েছে হাইড্রোজেন রয়েছে। তাহলে কার্বন এবং হাইড্রোজেন আমি এখানে কি লিখেছি? কার্বন হাইড্রোজেন যদি মেইন উপাদান হয় তাহলে তাদের মানে হলো হাইড্রোকার্বন, তাহলে এগুলোকে আমরা হাইড্রোকার্বন বলবো। আর হাইড্রোকার্বন মানেই জৈব যৌগ, কিন্তু এগুলো তো জৈব যৌগ নয়, এগুলো তো অজৈব যৌগ। তাহলে এগুলো ব্যতিক্রম, এই কয়েকটা আছে এগুলো ব্যতিক্রম। তাহলে এবারে ব্যতিক্রম গুলোকে নিয়ে তো আমরা সংজ্ঞা বা ডেফিনিশন চেঞ্জ করতে পারবো না, ওগুলো ব্যতিক্রমের জায়গায় থাক গেল। এইবার দেখো ইন্টারেস্টিং জিনিস, কার্বন আছে কিন্তু অজৈব যৌগ। এবার কার্বন আছে কিন্তু কার্বন থাকা সত্ত্বেও সেটা অজৈব যৌগ। দেখো এখানে CO3 কার্বনেট আয়ন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, বাইকার্বনেট আয়ন, ক্যালসিয়াম কার্বনেট। তো এখানে দেখা যাচ্ছে এই কম্পাউন্ড গুলোতে এখানে দেখা যাচ্ছে কার্বন আছে, কিন্তু কার্বন থাকা সত্ত্বেও এগুলো কি হচ্ছে? অজৈব যৌগ। তার মানে একটা জিনিস পরিষ্কার, কার্বন থাকলেই যে সেগুলোকে জৈব যৌগ বলবো সেটা নয়, কিন্তু যাদের আমরা জৈব যৌগ বলছি তাদের মধ্যে অবশ্যই কার্বন থাকবে। তাহলে এখানে কার্বন হচ্ছে স্মার্ট বয়। স্মার্ট বয় কাজ কি? ও জৈব যৌগের মধ্যে প্রধান উপাদান হিসেবে থাকছে, কিন্তু যাদের আমরা অজৈব যৌগ বলছি তাদের মধ্যেও থাকছে স্মার্ট বয়। এবার ইম্পর্টেন্স অফ অর্গানিক কেমিস্ট্রি। এই যে অর্গানিক কেমিস্ট্রির ইম্পর্টেন্সটা কি, কেন আমরা পড়বো? দেখো আমরা মেইনলি যে ফুয়েলটা ব্যবহার করি সেই ফুয়েলটা যেমন দেখো কোল বা কয়লা, পেট্রোলিয়াম, এই পেট্রোলিয়ামের মধ্যে ডিজেল আছে, পেট্রোল আছে, অনেক রকমের তোমরা জানো এগুলো। তো এই যে জ্বালানি বা ফুয়েল গুলো এগুলোর মধ্যেও কিন্তু অর্গানিক কম্পাউন্ড মানে জৈব যৌগ রয়েছে। ওই জৈব যৌগগুলোর মেইন উপাদান কিন্তু কার্বন, অর্থাৎ এটা কার্বন গঠিত যৌগ। তাহলে অর্গানিক যে কম্পাউন্ড ওগুলো বাদ দিলে আমাদের পৃথিবীতে এখন প্রায় বলতে গেলে অচলের দিকে যাবে যদি এই অর্গানিক কম্পাউন্ড গুলো বাদ দিই। হিউম্যান বডিতে প্রাণীদের যে প্রোটিনটা আমাদের দরকার, যেটা আমাদের হচ্ছে বিল্ডিং ব্লক অফ বডি, সেটা বডিটা তৈরি করতে গেলে আমাদের যখন প্রোটিনটা লাগবে সেই প্রোটিনটাও কিন্তু অ্যাকচুয়ালি কার্বন দিয়েই তৈরি। জিন যেটা পেশি, হাড়, রক্ত, এমনকি ওষুধ, আমরা যে ওষুধগুলো খাই তার ম্যাক্সিমাম ওষুধগুলোতে অ্যাকচুয়ালি তোমার কি অর্গানিক কম্পাউন্ড ছাড়া হবেই না। তো অর্গানিক কম্পাউন্ড দিয়েই তো অ্যাকচুয়ালি ওষুধগুলো বানানো হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 50% কার্বন গঠিত কম্পাউন্ড বা যৌগ কিন্তু আমাদের বডিতে রয়েছে, অর্থাৎ আমরা এটা বলতে পারি আমাদের বডির 50% জিনিসই জৈব যৌগ দিয়ে তৈরি। তাহলে আমরা কেন পড়বো আশা করি বুঝে যাচ্ছে ব্যাপারটা। লাক্সারি প্রোডাক্ট এটা কি? এটা হচ্ছে আমাদের যে ড্রেস গুলো পরি তার ম্যাক্সিমাম ড্রেস গুলোতে কিন্তু কার্বন থাকে, সেটা আমরা আস্তে আস্তে যখন চ্যাপ্টার ডিটেলসে যাব তখন আমি সব ডিটেলসে দেখিয়ে দেব। সুগন্ধি দ্রব্য, মেয়েদের বা যে সুগন্ধি যে প্রোডাক্ট গুলো রয়েছে তো তার মধ্যেও কিন্তু আমাদের এই অর্গানিক কম্পাউন্ড গুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। ফেস পাউডার, ফেস ক্রিম, তারপর লিপস্টিক, এই জাতীয় যে প্রসাধনী যে দ্রব্যগুলো রয়েছে এগুলো কিন্তু জৈব যৌগ দিয়ে তৈরি। এইবার হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কেমিস্ট্রি অফ কার্বন, ঠিক আছে। তো আমরা কার্বনকে কি নাম দিলাম? স্মার্ট বয়। কার্বন কেন? দেখো, তো কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা কি জানি? আমরা সেই বাচ্চাবেলায় শিখেছিলাম 2,4। কিন্তু যারা ইলেকট্রনিক কনফিগারেশনটা অলরেডি পড়ে ফেলেছো তারা তো এইভাবে নিশ্চয়ই লিখবে না। 1s2 এটা হচ্ছে 1 নাম্বার, 2s2 আর 2p2, এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন। এখান থেকে ভালো করে জিনিসটা দেখো, এখানে এই 2s এ দুটো ইলেকট্রন রয়েছে এখানে, আর 2p তে রয়েছে কটা ইলেকট্রন? দুটো।
ঘর কিন্তু তিনটে, যারা ইলেকট্রন বিন্যাসটা করেছে তারা বুঝতে পারবে, এইটুকু না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই, আমরা শিখিয়ে দেবো, এর পরের থেকে আশা করি বুঝে যাবে। এখানে পিতে দুটো ইলেকট্রন রয়েছে, তো অযুগ্ম আনপেয়ার্ড ইলেকট্রন দুটো, তাহলে এখানে যদি দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে এখানে যোজ্যতা কত দেখাচ্ছে 2, কিন্তু আমরা জানি কি কার্বন যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু 4টে হাত নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো হাত, এখানে তো ডবল রয়েছে, এখানে দুটো হাত রয়েছে কটা, দুটো। তার মানে কি ব্যাপারটা বোঝা যাচ্ছে যে কার্বন তাহলে কি নরমাল অবস্থায় কি কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না? হ্যাঁ, এটা নরমাল অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা লিখেছি, তাহলে নরমাল অবস্থায় কিন্তু কার্বন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে না, তাহলে কি করতে হবে, একে এক্সাইটেড করতে হবে, বলে দাও এক্সাইটেড মানে এনার্জি দিতে হবে। তো এনার্জি দিলে কি হবে, একদম শ্যাট করে এখান থেকে একটা ইলেকট্রন এইখানে চলে যাবে, তাহলে এখানে একটা ইলেকট্রন চলে আসলো, এই ইলেকট্রনটা এখানে চলে যাবে। দেখো এইবার আনপেয়ার্ড ইলেকট্রন কটা হয়ে গেল, মানে অযুগ্ম ইলেকট্রন কটা হয়ে গেল, সিঙ্গেল ইলেকট্রন কটা হলো 4টে, এবার কিন্তু হাত কিন্তু 4টে, অর্থাৎ এই 4টে হাত দিয়ে 4 জনকে ধরবে, অর্থাৎ 4 জনের সাথে বন্ধন করবে। সেটা আমরা পরবর্তীকালে যখন অর্গানিক কেমিস্ট্রি পুরো রিঅ্যাকশন ঢুকবো, যখন আস্তে আস্তে যাবো তখন ডিটেইলসে শেখাবো। এখন শুধু দেখে রাখছি যে এই স্মার্ট বয়ের হাত কটা 4টে, এই জন্য কার্বনের চতুর্যোজ্যতা আমরা ক্লাস 10-এ কিন্তু পড়েছিলাম যে কার্বনের চতুর্যোজ্যতা। তো জৈব যৌগের গঠন সংকেত লেখার পদ্ধতি, মানে একটা জৈব যৌগকে তার গঠনটা আমরা কিভাবে লিখতে পারি, তার জন্য 4টে পদ্ধতি আছে। তো প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে নাম্বার 1 ইলেকট্রন ডট পদ্ধতি। ইলেকট্রন ডট স্ট্রাকচার। তো এখানে কি করা হয়, আমরা মিথেন আর ইথেন ক্লাস 10-এ শিখেছি যে এগুলোর অ্যাকচুয়ালি তোমার স্ট্রাকচারটা কি রকমের হয়। তো মিথেন সংকেতটা হচ্ছে CH4 আর ইথেন হচ্ছে C2H6। এগুলো দেখো এক একটা কিন্তু জৈব যৌগ, এদের মেইন উপাদান কার্বন এবং হাইড্রোজেন রয়েছে, এখানেও মেইন উপাদান কার্বন এবং হাইড্রোজেন রয়েছে। এবার এইগুলোর স্ট্রাকচারটা আমরা ডট ইলেকট্রন ডট পদ্ধতিতে কিভাবে লিখব, দেখো একটা কার্বন সেটাকে আমরা মিডিলে বসাবো, কেন, কারণ একটা যৌগে যে পরমাণুটার সংখ্যা কম থাকবে সেটাকে সেন্ট্রাল বা কেন্দ্রীয় পরমাণু হিসেবে বিবেচনা করা হবে। তাহলে এখানে কার্বন একটা, হাইড্রোজেন 4টে, তাহলে আমরা এখানে কার্বনটাকে মিডলে রাখবো, হাইড্রোজেন 4টে। আচ্ছা এবার দেখো ইলেকট্রন ডট পদ্ধতি কিভাবে ইউজ করব, কার্বনের 4টে বাইরের কক্ষে ইলেকট্রন থাকে, প্রথম কক্ষে 2টো, পরের কক্ষে 4টে, 4টে ইলেকট্রনকে আমরা এরকমের দেবো, অর্থাৎ এইগুলো হচ্ছে ডট পদ্ধতি, ইলেকট্রনগুলোকে আমরা ডট দ্বারা প্রকাশ করছি। হাইড্রোজেন কটা 4টে, তাহলে 4টে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই 4টে হাইড্রোজেন। তো 4টে হাইড্রোজেনে প্রত্যেকটা হাইড্রোজেনের বাইরে থেকে কটা করে ইলেকট্রন থাকে, একটা করে, এই হাইড্রোজেনের একটা করে থাকে, এই হাইড্রোজেনের একটা করে থাকে, এই হাইড্রোজেনের একটা করে থাকে। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মিথেনের ইলেকট্রন ডট স্ট্রাকচার। তাহলে ইথেনের কি রকম হবে, দেখো কার্বন 2টো আছে, কার্বন 2টো, এই কার্বনের বাইরের পক্ষে 4টে, তাহলে এই কার্বনের বাইরের পক্ষে আমরা 1টা 2টো 3টে 4টে, এই কার্বনের বাইরের পক্ষে 4টে 3টে 4টে। হাইড্রোজেন কটা আছে, 6টা, দেখো। তো এখানে একটা হাইড্রোজেন, এই জায়গায় একটা হাইড্রোজেন, এইদিকে 3টে, এইদিকে 3টে দেব, প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে রয়েছে। তো এইটা হচ্ছে ইথেনের স্ট্রাকচার, এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে ইথেন। তো এই ইলেকট্রন ডট পদ্ধতিতে আগে জৈব যৌগের গঠন লেখা হতো, কিন্তু এখন আর এই পদ্ধতিটা ইউজ করা হয় না। ওই জন্য সেকেন্ড যেটা আসলো সেটা হচ্ছে ড্যাশ পদ্ধতি, ড্যাশ স্ট্রাকচার বা প্রসেস। আচ্ছা, ড্যাশ প্রসেস এটা কি, এইখানে কি করা হবে, এইখানে 2টো ইলেকট্রন মানে কি একটা বন্ড হয়, সেটা আমরা পরেও শিখবো। তো এই কার্বনের সাথে এই হাইড্রোজেনের বন্ধনগুলোকে এরকম ড্যাশ দিয়ে চিহ্নিত করা হয়। যেহেতু কার্বনের বাইরের পক্ষে 4টে ইলেকট্রন, সেহেতু 4টে বন্ধনই তৈরি করতে পারবে, ওই জন্য 4 দিকে 4টে। দেখো অ্যাকচুয়ালি মিথেনের স্ট্রাকচার এখন যেভাবে আঁকছি এটা কিন্তু ঠিক না, কারণ অ্যাকচুয়ালি মিথেনের স্ট্রাকচার আমরা যখন ভেসপার থিওরি পড়বো তখন কিন্তু সেই ভেসপার থিওরি ইউজ করে এই মিথেনের টেট্রাহেড্রাল শেপ পাবো, এখন জাস্ট আমরা শিখছি, ঠিক আছে। ওই জন্য আমরা এখানে কি করব, কার্বনের সাথে হাইড্রোজেন এখানে ড্যাশ দ্বারা বা বন্ধন দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব।
তার মানে কি কার্বনের সাথে হাইড্রোজেনের সবসময় সিঙ্গেল বন্ডই হয়। কেন হয়? কারণ হাইড্রোজেনের বাইরে পক্ষে তো একটাই ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন দিয়ে ও সর্বোচ্চ একটাই বন্ডিং করতে পারবে। গেল। তো এইটা হচ্ছে ড্যাশ পদ্ধতি অফ মিথেন। এবার ইথেনের কি হবে দেখো, এই হচ্ছে কার্বনটা লিখলাম, এই কার্বনটা লিখলাম, এই দুটো ইলেকট্রন মিলে একটা বন্ধন হলো, এই দুটো ইলেকট্রন মিলে এখানে একটা বন্ড, এই দুটো মিলে একটা বন্ড, এই দুটো মিলে একটা বন্ড, আবার এই দিকেও সেম সেম করে একটা করে বন্ড আছে। তাহলে দেখো এই যে প্রসেসটা, এটাই হচ্ছে আমাদের ড্যাশ প্রসেস। তো উপরটা ছিল হচ্ছে তোমার ইলেকট্রন ডট, আর নিচের এটা হচ্ছে ড্যাশ প্রসেস। 3 নম্বর হচ্ছে যে আমরা এই যে জৈব যৌগগুলোকে যদি আমরা এরকম বন্ধন বা ড্যাশ দিয়ে যদি চিহ্নিত করি, তাহলে আমাদের একটা সময় সাপেক্ষ ব্যাপার। ওই জন্য আমরা যখন এই কম্পাউন্ড গুলোকে যখন লিখি, তখন আমরা বন্ধন না দিয়েও আমরা ব্যাপারটাকে আমরা প্রকাশ করতে পারি। কিরকম? এখানে কার্বন কটা আছে বলতো? এখানে কার্বন আছে হচ্ছে একটা, তাহলে একটা কার্বন দিলাম। আচ্ছা হাইড্রোজেন কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে হাইড্রোজেন, তাহলে একটা হাইড্রোজেন লিখে এর সংখ্যাটাকে সাফিক্সে বসানো হবে, অর্থাৎ সিএস। এটাই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, অর্থাৎ এটা হচ্ছে শর্ট প্রসেস। শর্ট প্রসেস, এটা হচ্ছে শর্ট প্রসেস। তাহলে মিথেনকে দেখো আমরা শর্টে CH4 লিখে দিলাম, এরকম বন্ধন বা এরকম ড্যাশ না দিয়ে। আচ্ছা ইথেনকে আমরা কিভাবে লিখতে পারবো? কার্বন কটা আছে? কার্বন দেখো এখানে দুটো আছে, তাহলে আমরা এখানে দুটো লিখবো, সি লিখে নিচে 2। হাইড্রোজেন কটা আছে বলো তো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে হাইড্রোজেন লিখে এখানে নিচে 6। এটা হচ্ছে ইথেনের সংক্ষিপ্ত রূপ বা গঠন। তো এগুলো জাস্ট একটু লাগবে। আমাদের লাস্ট যেটা, এটাই সবথেকে ইম্পর্টেন্ট। দেখো এই লাস্ট যেটা আমরা এখন দেখবো, এটাই হচ্ছে আমাদের বন্ড লাইন স্ট্রাকচার। মানে কি? দেখো এখানে আমরা মনে করো এখানে ইথেন, ইথেন হচ্ছে তোমার CH3 CH3। দেখো এটাই কিন্তু একটা বন্ধন, অর্থাৎ কার্বনের সাথে কার্বনের বন্ধনটা ড্যাশ পদ্ধতিতে দেখালাম। সরি এখানে CH3 আর কার্বনের সাথে কার্বন, মানে এটা আমরা এইভাবে লিখতে পারি, কার্বন টু কার্বন কানেকশন সিঙ্গেল বন্ড। আর এইদিকে হাইড্রোজেন গুলোকে আমরা কিন্তু বন্ধন দিয়ে দেখাইনি, অর্থাৎ এখানে বন্ধন দিয়ে দেখাইনি, এই যে এখানে হাইড্রোজেন গুলো রয়েছে, যেটা একটু আগে দেখালাম। তো এটারই সংক্ষিপ্ত রূপ এটাও হতে পারে, মানে শুধু আমরা কার্বনের সাথে কার্বনের বন্ডিংটা দেখাচ্ছি, কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ডিংটা আমরা দেখাচ্ছি না। এইখানে এই জিনিসটাকে শুধু কি করা হয় দেখো, বন্ড লাইন স্ট্রাকচার। এখানে তিনটে জিনিস আমাদের দেখাতে হবে, তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে কার্বন, কার্বন ও হাইড্রোজেন বা কার্বন এবং হাইড্রোজেনকে দেখানো যাবে না, দেখানো যাবে না। এই পদ্ধতি মানে তোমার এখানে কার্বন এবং হাইড্রোজেনকে দেখালে চলবে না। আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে বন্ড লাইন স্ট্রাকচার। আস্তে আস্তে দেখো, ভিডিওটা স্কিপ না করে দেখবে, আশা করি বুঝে যাবে। কার্বন ও হাইড্রোজেনকে দেখানো যাবে না। 2 নম্বর হচ্ছে এখানটা জিগজ্যাগ লাইন দিতে হবে, জিগজ্যাগ লাইন ব্যবহার করতে হবে, লাইন ব্যবহার করতে হবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যান্য, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন বাদ দিয়েও তো জৈব যৌগে আরো যে পরমাণুগুলো থাকবে সেগুলোকে কিন্তু দেখাতে হবে। শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন এই পরমাণুগুলো দেখানো লাগবে না, কিন্তু এটা বাদ দিয়েও তো আরো তো পরমাণু থাকে, সেগুলোকে দেখাতে হবে। যেমন কার্বন ও হাইড্রোজেন বাদে অন্য পরমাণুগুলোকে দেখাতে হবে, গুলিকে দেখাতে হবে, এটা দেখাতে হবে। বাস এই হচ্ছে আমাদের সিস্টেম। এবার দেখো এখানে আমরা কি করব দেখো, এই কার্বন আর এই কার্বন, দেখো এই কার্বন হাইড্রোজেন কিচ্ছু দেখানো যাবে না। তা ব্যাপারটা কি? তাহলে কার্বন হাইড্রোজেন যদি না দেখায়, তাহলে শুধুমাত্র আমরা এইটাকে আমরা কিভাবে প্রকাশ করবো দেখো, একটা জাস্ট দাগ। এর মানেটা কি ভালো করে জিনিসটা বলো। এই একটা দাগের দুটো প্রান্ত, মানে একটা সরলরেখার দুটো প্রান্ত হয়, তো প্রত্যেকটা প্রান্তে কিন্তু কার্বন আছে, কিন্তু বন্ড লাইন স্ট্রাকচার যখন আমরা করব তখন এই প্রান্তগুলোতে যে কার্বন আছে সেটা দেখানোর দরকারই নেই। তাহলে এখানে অ্যাকচুয়ালি দেখো, এখানে কিন্তু একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, শুধু কার্বনের সাথে কার্বনের এক বন্ধনটা দেখানো হয়েছে। দেখো এই যে কার্বনের সাথে কার্বনের এক বন্ধন, তাহলে এখানে অ্যাকচুয়ালি কিন্তু কার্বন রয়েছে, এখানে কিন্তু কার্বন রয়েছে, আমরা দিই না। আর কার্বনের সাথে আর কোনটা দেখানো যায় না? হাইড্রোজেনকেও দেখানো যায় না। তাহলে এখানে হাইড্রোজেন গুলো কিন্তু রয়েছে, অ্যাকচুয়ালি হাইড্রোজেন গুলো কিন্তু রয়েছে, কিন্তু আমরা দেখাচ্ছি না।
তাহলে অ্যাকচুয়ালি এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচারটা কিন্তু একই, এটার বন্ড লাইন স্ট্রাকচার, মানে আমরা আরো সংক্ষিপ্ত করে দিলাম এটাকে, ঠিক আছে, আরো আমরা এটাকে কি করে দিলাম, সংক্ষিপ্ত করে দিলাম। তাহলে একটা জিনিস দেখো ভালো করে, কেমিস্ট্রিতে একটা ইন্টারেস্টিং জিনিসটা দেখো, কেমিস্ট্রিতে একটা দাগ মানে কিন্তু একটা ইথেন, একটা দাগ মানে এই প্রান্তগুলোতে একটা করে কার্বন থাকবে, আর কার্বনের সাথে যথোপযুক্ত পরিমাণে কি থাকতে হবে, হাইড্রোজেন থাকতে হবে। কারণ আমরা জানি কার্বনের হাত কটা হবে, মানে কার্বনের ভ্যালেন্সি বা যোজ্যতা কত, 4। তাহলে এখানে একটা কার্বনের সাথে 3টে হাইড্রোজেন আছে, এখানে একটা কার্বনের সাথে 3টে হাইড্রোজেন আছে, এটা তাহলে এটা মানে জানো। আচ্ছা, যদি এই যৌগটা যদি এইভাবে করা হয়, দেখো এই বন্ড লাইন স্ট্রাকচার, তার মানে কি ভালো করে বোঝো, এইখানে একটা কার্বন রয়েছে, তার সঙ্গে 3টে হাইড্রোজেন। দেখো এই যে জয়েন্ট গুলো, যেগুলো এখানে যে জয়েন্ট বা জংশন, যেগুলো এই জংশন গুলোতে কিন্তু কি রয়েছে, কার্বন রয়েছে। আচ্ছা, এই কার্বনটা ভালো করে একটা জিনিস দেখো, এই কার্বনটা সরাসরি কিন্তু দেখো এই যে দুজনের সাথে যুক্ত, এই একটা কার্বনের সাথে আবার এই একটা কার্বনের সাথে, তার মানে কি এই কার্বনটা কিন্তু অলরেডি দুটো হাত অলরেডি কিন্তু আছে। তাহলে বাকি কটা হাত থাকে, দুটো হাত, কারণ কার্বনের হাত তো কটা, 4টে, তো 4টে হাতের মধ্যে দুটো হাত অলরেডি কিন্তু আছে, এই একটা হাত, এই একটা হাত। তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি কি রয়েছে বলতে, আরো দুটো হাতে দুটো হাইড্রোজেন, কারণ একটা হাইড্রোজেনের সাথে তো ডাবল বন্ড হবে না, কারণ হাইড্রোজেনের সাথে কার্বনের সবসময় সিঙ্গেল বন্ডই হবে, ওই জন্য তাহলে এই কারণে দেখো 4টে হাত হয়ে গেল, এটা আমরা দেখাই না। আবার এখানে কি রয়েছে দেখো, এখানে তো এই কার্বনটা সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত, তার জন্য এখানে কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত হলে আরো 3টে হাত রয়েছে এখানে, তাহলে এখানে আরো 3টে হাইড্রোজেন কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে। আবার এই কার্বনটাও দেখো ভালো করে, সরাসরি একটার সঙ্গে যুক্ত, এই একটার সঙ্গে, অর্থাৎ দুটোর সাথে যুক্ত, তাহলে এখানেও কিন্তু দুটো হাইড্রোজেন রয়েছে অলরেডি, আর এই দুটো 4টে হাত। আর এই কার্বনটা সরাসরি একটার সাথে যুক্ত, মানে একটা কার্বন রয়েছে আর 3টে হাইড্রোজেন রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি এইগুলো যদি আমরা এখানে মুছে দিই, তাহলে অ্যাকচুয়ালি এটা মানে কি দাঁড়ালো, এটা মানে এটা দাঁড়ালো যে এখানে রয়েছে কি CH3, এখানে রয়েছে কি একটা কার্বন আর দুটো হাইড্রোজেন, মানে CH2, এখানে রয়েছে কি CH2, এখানে রয়েছে কি C, আর এখানে 3টে হাইড্রোজেন মানে CH2। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে প্রোপেন, আমরা যদি এখন নোমেনক্লেচার করিনি, তো এটা বন্ড লাইন স্ট্রাকচারটা হচ্ছে এটা। আমাদের নিড বা জয়েন্টে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে, এই রকমের স্ট্রাকচার কিন্তু প্রচুর দিয়ে দেবে, সুতরাং এই বন্ড লাইন স্ট্রাকচারটা কিন্তু ভালো করে শিখতে হবে, গেল। আচ্ছা, যদি এরকমের থাকে তার মানে কি বোঝাচ্ছে, মনে করো এই যে CH2 ডবল বন্ড CH, এটা মানে কি, এটা মানে কার্বন এবং হাইড্রোজেন গুলোকে দেখানোর কোনো দরকার নেই, এটাকে আমরা কি মানে অ্যাকচুয়ালি এইভাবে লিখব, জাস্ট ডবল বন্ড। তাহলে এটা হচ্ছে নরমাল রিপ্রেজেন্টেশন। তো তোমরা এইভাবে অ্যাকচুয়ালি হেডলাইন দেবে, একদিকে হচ্ছে নরমাল রিপ্রেজেন্টেশন আর একদিকে হচ্ছে বন্ড লাইন রিপ্রেজেন্টেশন, দুটো হেডলাইন দিয়ে প্রথমে হচ্ছে নরমাল অবস্থায় স্ট্রাকচার গুলো আর বন্ড লাইন স্ট্রাকচারের সোজাসুজি ওইটা লিখতে হবে। তাহলে এটা হচ্ছে নরমাল স্ট্রাকচার আর এইদিকে লিখবে হচ্ছে বন্ড লাইন স্ট্রাকচার। এইরকম ভাবে কিন্তু আমাদের জিনিসটা করতে হবে। CH বা কার্বনের সাথে কার্বনের ত্রিপিল বন্ড দিয়ে দেখা, এইটাকে আমরা নরমাল স্ট্রাকচারে দেখাচ্ছি, এটাকে আমরা বন্ড লাইনে কি করে দেখাবো, দেখো কার্বন এবং হাইড্রোজেনকে দেখালে চলবে না, তো এটাকে আমরা এইভাবে দেখাবো, এই দুটো বন্ড আগে দিয়ে দিই, এখানে তো কার্বন তো রয়েছে, আর একটা বন্ড এখানে এইভাবে রয়েছে, দেখো তাহলে এখানে একটা কার্বন, এই জয়েন্টে একটা কার্বন, এইখানে একটা কার্বন, আর এই দেখো এইখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর এই কার্বনের সাথে দেখো অ্যাকচুয়ালি এই যে 3টে, এই কার্বনে একটা দুটো 3টে হাত, একটা 4টে, এই কার্বনে একটা দুটো 3টে হাত, একটা 4টে হাত, সব মিলে গেল। তো এইটা ইথিলিনকে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্টেশন করব, মনে করো এটা এইভাবে করছি CH3 CH2 এখানে গিয়ে Br। তো এই একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডটাকে আমরা কিভাবে দেখাবো, দেখো এইটাকে আমরা এখানে এইটা এই শুধু এখানে ব্রোমিনটা দেখালেই হবে, তার মানে কি এখানে কার্বনের সাথে 3টে হাইড্রোজেন, এই কার্বনের সাথে দুটো বন্ড আছে, দুটো হাইড্রোজেন, এই কার্বনের সাথেও দুটো বন্ড আছে, আবার এখানে দুটো হাইড্রোজেন, আর এইখানে গিয়ে ভালো করে জিনিসটা দেখো, এইখানে গিয়ে ব্রোমিনটা রয়েছে, এইখানে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, এখানে কিন্তু সরাসরি কার্বনের সাথে ব্রোমিনটা যুক্ত।
এই হলো রোটেশন। এখানে ব্রোমিনের জায়গায় আরো যা কিছু থাকতে পারে। যদি এইটা এরকমের হয়, মনে করো CH3 CH, এখানে CH3, এখানে আরেকটা মনে করো এখানে CH3, এটাকে আমরা কি করে রিপ্রেজেন্ট করব? আচ্ছা, এখানে তাহলে কি করে দেবো? এই যে দাগ, এখানে এই একটা বন্ড, তাহলে এখানে এইটা 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 রিপ্রেজেন্ট হয়ে গেল। এখানে একটা কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে। এই কার্বনের সাথে তিনটে হাইড্রোজেন, কারণ তিনটে ফাঁকা। এই কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথেও তিনটে হাইড্রোজেন আছে, কিন্তু এই কার্বনের সাথে দেখো একটা হাইড্রোজেন। কেন? কারণ অলরেডি একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা, আর একটা হাইড্রোজেন আছে। ঠিক আছে? যদি আমাদের এই দিকে দেখো এবার এরকমের থাকে CH3 CH3 CH3, তাহলে আমরা কার্বন এবং হাইড্রোজেন গুলোকে দেখাবো না। তাহলে কি হবে? এখানে এই সোজা বরাবর একটা লাইন, এই যে দেখো এখানে এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা, কারণ এক লাইনে তো তিনটে কার্বন আছে। আর এইদিকে একটা দিলাম, এখানে একটা কার্বন আছে, এখানে তো কার্বনটা তো কমন পড়ে যাচ্ছে, শুধু এখানে ওইটা দেখা হয়েছে। পদ্ধতি তো চারটে পদ্ধতি দেখিয়ে দিলাম। তো আজকে মেইনলি অর্গানিক কেমিস্ট্রির একটা বেসিক পার্ট সেটা আলোচনা করা হলো। এখনো অর্গানিক কেমিস্ট্রির মধ্যে আমরা এখনো ঢুকিনি, জাস্ট এগুলো হচ্ছে নরমাল জিনিস। তো এই নরমাল জিনিসগুলো আমাদের জানতে হবে। তো যাই হোক, ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লাগে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, ঠিক আছে? যার ফলে আমরা খুব তাড়াতাড়ি ভিডিও বানিয়ে তোমাদের সামনে পৌঁছে দিতে পারি। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, বাই।